সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান। আর আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, দুই তরুণের সঙ্গে কথা বলবো আজকে। আমি পরিচয় করিয়ে দিই প্রথমেই। আমাদের সঙ্গে আছেন নিলয় বিশ্বাস, স্পোর্টস প্লেয়ার্স এজেন্টস এবং বেঙ্গল সকার এজেন্সির কর্ণধার, এবং আমাদের সঙ্গে আছেন অমিত হাসান, স্পোর্টস মার্কেটিং স্পেশালিস্ট, স্পোর্টস মার্কেটিং নিয়ে কাজ করেন এবং টিকটকের বাংলাদেশ প্রতিনিধি, আমরা যদি ভুল না বলে থাকি। অমিত হাসান এবং নিলয় বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলবো ফুটবল এবং ক্রীড়াঙ্গনের ক্রীড়া বাণিজ্য নিয়েও কথা হবে। আমরা ইতিমধ্যেই পরিচয় করিয়ে দিয়েছি আমাদের দুই অতিথির সঙ্গে। অমিত হাসান এবং নিলয় বিশ্বাস আমাদের সঙ্গে আছেন। বাংলাদেশের ক্রীড়া বাণিজ্য নিয়ে আমরা কথা বলতে চাই দুই অতিথির সঙ্গে। দুজনে স্পোর্টস মার্কেটিং এবং প্লেয়ার্স মার্কেটিংয়ে স্পেশালিস্ট, তাদের সঙ্গে কথা বলবো। আপনারাও চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। নিলয়, এই মুহূর্তে আলোচনায় আপনার বেশ কজন ফুটবলার ভুটান লিগে খেলতে গিয়েছেন এবং যাওয়ার পথে রয়েছেন। সব মিলে সংখ্যাটা আসলে শেষ পর্যন্ত কত দাঁড়ালো, এটা একটু প্রথমে আমি জানতে চাই। এখন পর্যন্ত 10। এখন পর্যন্ত 10। 6 জন চলে গিয়েছেন, 4 জন যাওয়ার, 4 জন চলে গিয়েছেন, 6 জন যাওয়ার অপেক্ষা রয়েছে, উল্টো বলেছি আর কি। 10 জন প্লেয়ার, সবাই তো ন্যাশনাল টিমেরই প্লেয়ার। হ্যাঁ, সবাই ন্যাশনাল। মানে আরও কি সম্ভাবনা আছে, মানে সম্ভাবনা সেটা ক্লাবের উপর ভিত্তি করে আর কি। আচ্ছা, সেই জায়গাটা আমি যদি জানতে চাই যে আমাদের প্লেয়ার এর আগেও ভুটান লিগে খেলেছে, ইন্ডিয়ান লিগে খেলেছে, আমি বলছি যে প্লেয়ারদের চাহিদাটা কেমন? সাউথ এশিয়ায় 2বার বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার পর মেয়েদের চাহিদাটাই কি বেশি? হ্যাঁ, মেয়েদের চাহিদাটা অবশ্যই বেশি এখানে, কারণ বাংলাদেশের মেন্স টিমের যদি আমরা করি, আমাদের মোটামুটি ঘরোয়া লিগ হয় এবং প্লেয়াররা ফ্রি থাকে খুব কম। আর বাইরের লিগের যে প্লেয়ারগুলো ধরেন ইন্ডিয়াতে যদি বলে, এরা বাংলাদেশ প্লেয়ার নিয়ে ইন্টারেস্ট খুবই কম দেখায়। এর আগে একমাত্র শুধু জামাল ভুঁইয়াকে নিয়ে একবার একটু কলকাতা মোহামেডান কলকাতা মোহামেডান খেলেছে সে, মানে সেই জায়গাটার মধ্যে, মানে সেই জায়গাটায় লোক ছেলেদের কিংবা ন্যাশনাল টিমের মেইনস টিমের প্লেয়ারদের আগ্রহটা ওই অর্থে কম থাকে, নানা সুযোগ সুবিধা কিংবা কোয়ালিটি সব মিলে। অমিত হাসানের কাছে জানতে চাই যে আপনি কতদিন ধরে যে স্পোর্টস মার্কেটিং নিয়ে কাজ করছেন এবং অভিজ্ঞতাটা আপনার কেমন? জি, আমি ফর দ্য লাস্ট 10 years ধরে আসলে স্পোর্টস মার্কেটিং নিয়ে কাজ করছি। ইন এভরি স্পোর্টস আই উড সে, নট জাস্ট ফুটবল, ক্রিকেট এবং অ্যাথলেটিক্সেরও অ্যাথলিটস নিয়ে আমার সাথে কাজ করা হয়। সো বাংলাদেশের পার্সপেক্টিভে ইটস এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ এ জব। নট মানে মানুষ প্রফেশনালি তেমন নেয় না, বাট আই এম ভেরি লাকি এনাফ যে আমি প্রফেশনাল আসলে আমি কন্টিনিউ করতে পারছি। প্রফেশনালি মানুষ নেয় না সেটা তো সাধারণ মানুষের ব্যাপার, প্লেয়াররাও তো নেয় না, সেটা তো আরেকটা বড় সমস্যা কিনা, যে আপনি বিদেশে এজেন্ট ছাড়া আসলে কোনো আলোচনাই করা যায় না। আমি যদি বলি যে বাংলাদেশের সবশেষ অভিজ্ঞতা হামজা চৌধুরীর আসার, তার পুরো আসার প্রক্রিয়াটাও কিন্তু এজেন্টের সাথেই আলোচনার ভিত্তিতে হয়েছে, সবকিছু হয়েছে। মানে বাংলাদেশের প্লেয়ার আসলে সেই প্রফেশনাল জায়গাটায় এখন কি ব্যারিয়ারটা ভাঙতে শুরু করেছে 10 বছরের ব্যবধানে, আপনার কি মনে হয়? আই উড সে 100% জি শিওর। প্লেয়ার্সরাও আসলে রিয়েলাইজ করেছে যে সব কিছু ওদের মানে সব কিছু, দেয়ার আর সার্টেন থিংস, ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিথিং, আসলে প্লেয়ারদের নিজেদের অ্যাপ্রুভাল নিয়ে আসলে করণীয় কোনো কিছু নেই। আই উড সে আমরা মাঝে মাঝে ওরা পার্সোনালি অনেক কিছু পোস্ট করে থাকে, বাট অ্যাজ এ স্পোর্টস মার্কেটিয়ার অ্যাজ ওয়েল আমি সাজেস্ট করবো যে যেই কোনো অ্যাথলিট বা প্লেয়ার্স দে শুড হ্যাভ এ টিম, সোশ্যাল মিডিয়া টিম থেকে শুরু করে পিআর টিম, যারা হল গিয়ে ওর প্রিটি মাচ সব কিছু, ইভেন গোয়িং টু অ্যান ইভেন্ট অ্যাজ ওয়েল, রাইট, সব কিছুই আসলে দে শুড হ্যাভ ইন্ডিভিজুয়ালস টু ম্যানেজ দ্যাট, or individual companies or agency to manage that. আচ্ছা, সেই জায়গাটায় আমি বলছি যে আপনার কি মনে হয় যে এক দশকে একটু কি চেঞ্জ হয়েছে, নাকি এখনো সেই বাধা ধরা অবস্থাতে আমাদের প্লেয়াররা আছে? চেঞ্জ হয়েছে, আই উড সে 25% চেঞ্জ হয়েছে, বাট 75% এখনো লেফট, বিকজ এখানে অনেক ট্রাস্ট ফ্যাক্টর আছে। মানুষের ওরকম এজেন্সি বা ওরকম মানুষেরও ঘাটতি রয়েছে দেখে আসলে ওই ট্রাস্ট ফ্যাক্টরটা আছে, বাট আই থিঙ্ক গোয়িং ফরওয়ার্ড এটা আরও বেটার হবে। নিলয়ের অভিজ্ঞতাটা কেমন, মানে প্লেয়ারদের সাথে কাজ করার ক্ষেত্রে যদি বলি? প্লেয়ার আমি প্রথমে চেষ্টা করছিলাম যে বা লোকাল প্লেয়ারদের কাজ করা, কিন্তু দেখলাম যে এইটা সবথেকে ডিফিকাল্ট। প্লেয়ারকে আমাকে তার স্যালারি একটা কমিশন পে করবে, এটা তার জন্য অনেক বড় একটা হয়ে যায়, মানে তারা দিতে চায় না। এদিকে আমি তখন দেখলাম যে আমি ফরেন প্লেয়ার অ্যাপ্রোচ করলে এরা বলতেছে আমি কমিশন তোকে বাড়াই দাও, তুমি আমাকে খেলার সুযোগ দাও। সো ওই দিক থেকে ফরেন প্লেয়ার খুবই কারণ মোটামুটি যারা দেখবেন বড় প্লেয়ার হয়ে আসছে, এরা থ্রু হয়তো একটা এজেন্টের মাধ্যমে একবার ছোটোবেলা থেকে একবারে যদি বলেন ইউথ ক্লাব থেকে শুরু করে একবার প্রফেশনাল 10-15-20 বছর এরকম অনেক উদাহরণ আছে। ডে বাই ডে একটা এজেন্ট জানে যে
কোন দিকটা তার জন্য রাইট। ধরেন আমি প্রায় 7 বছর ধরে কাজ করতেছি, সো আমার বাংলাদেশের ফুটবলের মার্কেট সম্পর্কে সুন্দর একটা আইডিয়া আছে। সো আমি একটা ইউথ প্লেয়ারকে সাজেস্ট করতে পারবো এই ক্লাবে না এরকম হবে, তুমি এই ক্লাব না ওই ক্লাবে যাও, কারণ মোটামুটি আমার কাছে ইনফরমেশন থাকে যে সামনের সিজনে এই ক্লাবের প্ল্যান এরকম। সো এই জিনিসগুলো কিন্তু একটা প্লেয়ার সম্ভব আইডিয়া না। আর একটা প্লেয়ারের তো মানে যদি আমি ওর সামগ্রিক দিক চিন্তা করি, ওর তো সময় নাই এত যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবে, ওর প্র্যাকটিস, গেম, নিজের ব্যক্তিগত সময়, এইগুলো কিন্তু বাইরের প্লেয়ার আমি খুবই কম দেখছি যে এরা নিজেরা হ্যান্ডেল করে। না হয়তো এজেন্ট হ্যান্ডেল করবে, না কোনো এজেন্সির আন্ডারে থাকবে, এইভাবে মানে ওরা কাজটা ওদের পুরো ছেড়ে দেয়, মানে ওরা কাজ যে করবে প্রফেশনাল ফুললি, মানে এবং তার রিটার্নটাও তো সে ওইভাবেই ভালো পায় যে এই এজেন্সির আন্ডারে যায় কিংবা এজেন্টের আন্ডারে যায়, তারা নিশ্চয়ই তার হয়ে ক্লাব খুঁজে দেয়, সবচেয়ে বেশি বেনিফিট খুঁজে দেওয়ার চেষ্টা করে, সেটাই তো তার দায়িত্ব। হ্যাঁ, মানে আরেকটা এখানে আছে যে প্লেয়ার কিন্তু এত কানেকশন রাখা সম্ভব না যে আমি বিশ্বের সব 10টা ক্লাবের সাথে আমার সম্পর্ক আছে কিন্তু একটা এজেন্ট হিসেবে আমার কিন্তু পৃথিবীতে 100-1000 ক্লাবের সাথে সম্পর্ক করা আমার জন্য কোনো না, এবং সেটাই আপনার কাজ। হ্যাঁ, মানে সেই জায়গাটায় আসলে ডিফারেন্সটা বোঝা এবং বিশ্বাস করার জায়গা রয়েছে। একটু অমিত হাসান, আপনার কাছে জানতে চাই যে আপনি শুধু তো ফুটবল না, আমি বলছিলেন যে ক্রিকেট, অ্যাথলেটিক্স, আমরা জানি যে বেশ কজন বড় অ্যাথলেট বাংলাদেশের, তাদেরকেও আপনি ম্যানেজ করছেন নানাভাবে, তাদের সহযোগিতা করছেন। আমরা দেখি যে কোম্পানিগুলো যারা আসলে তাকে এন্ডোর্স করতে চায়, তারা চায় যে ডিরেক্ট প্লেয়ারদের সাথে যোগাযোগ করতে, তাতে করে এই কমিশনটা বাদ দিতে চায় এজেন্সির, মানে এই অভ্যাসটাও কিন্তু কোম্পানি এন্ডেও আছে, মানে সব এন্ডেই এই বাধাগুলো কিন্তু আছে। জি, এটাও ঠিক। দেয়ার আর কোম্পানিজ যারা আসলে ডিরেক্টলি করতে চায়, দে থিঙ্ক যে ওই মিডিয়ামটা যদি আমরা না করে যদি ডিরেক্টলি ওদের সাথে কথা বলতে পারি, তাইলে ওদের জন্য হয়তো বা বেনিফিশিয়াল। বাট আই থিঙ্ক কোম্পানি এন্ডে ওইসব জিনিস আরও চেঞ্জ হচ্ছে, হলো কি কোম্পানি এন্ডে দে ওয়ান্ট সামওয়ান যে হু উড ম্যানেজ অল দ্য কমিউনিকেশন রাদার দেন, ফর এক্সাম্পল একজন ক্রিকেটার বা একজন ফুটবলার উনি যখন খেলার মধ্যে থাকবে রিচ করবে কিভাবে, রাইট? দেয়ার হ্যাজ টু বি আ ম্যানেজার অর এন এজেন্সি প্লাস একটা, ফর এক্সাম্পল একটা কোম্পানির সাথে এন্ডোর্স করা হলো, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যাবে খেলার আগে, রাইট, উইথ দ্যাট কোম্পানি। এটা তো প্লেয়ার তো নিজেই আসলে মোবাইল থেকে করতে পারবে না। সো ম্যানেজার অর এজেন্সি ইজ আই উড সে গোয়িং ফরওয়ার্ড আরও বাড়বে। এই স্পোর্টস ম্যানেজমেন্ট যেই ইন্ডাস্ট্রিটা আছে, স্পেশালি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে গেলে দেখবো যে ইটস হিউজ, থ্যাঙ্কস টু IPL অ্যাজ ওয়েল ইন্ডিয়াতে। বাট বাংলাদেশে প্লেয়ার্সরাও আরও প্রফেশনাল হচ্ছে, অ্যান্ড দে আর অলসো আন্ডারস্ট্যান্ডিং যে একটা ম্যানেজার বা এজেন্সির সাথে আমি যদি কাজ করে থাকি, আমার সব কিছুই PR থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া উড বি মাচ মোর এফেক্টিভ, এবং রিটার্নটাও মানে ইনকাম সবকিছুই তো আসলে মানি কিংবা ইনকাম কিংবা একটা কিছুতে অর্জনের ক্ষেত্রে হয়, সেটাও তার বাড়তে থাকবে। ইভেন একটা প্লেয়ার তো যে একটা কোম্পানির সাথে ডিরেক্টলি বলতে পারে না যে আই ওয়ান্ট দিস অ্যামাউন্ট অফ মানি, না, দ্য নেগোসিয়েশন পার্ট অ্যাজ ওয়েল। সো এগুলি আসলে আমরা ইভেন নিলয় অ্যাজ ওয়েল, দ্যাটস আওয়ার এক্সপার্টিস। সো আই বিলিভ যে প্লেয়ার্সদের দরকার যে যারা আসলে এই নেগোসিয়েশনে এক্সপার্ট বা করে এসছে, ওদের সাথে আসলে ইনিশিয়েট করা এইসব জিনিস। আমরা ফিরবো আপনাদের সঙ্গে, দর্শক আছেন আমাদের সঙ্গে, তার ফোনটি নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফরিদপুর থেকে হাসান বলছি। জি, আমার প্রশ্নটা হলো এটাই যে বাংলাদেশে তো অনেক ভালো ভালো প্লেয়ার আসে এবং অন্য দেশের চেয়ে আসে আমাদের দেশে খেলার জন্য আগ্রহ দেয়, তা আসলে কিছু কিছু লোকের জন্য অনেকে চান্স পাচ্ছে না, যদি নিয়ে একটু বিস্তারিত। আচ্ছা, কিছু কিছু লোকের জন্য অনেকে জানেন, বিদেশি প্লেয়ারদের কথা বলছেন নিশ্চয়ই আপনি? মানে আমাদের দেশালিটি প্লেয়ার কিন্তু বিদেশের থেকে খেলে আমাদের ন্যাশনালিটিস প্লেয়ার। আচ্ছা, বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু এই দুজনের সাথেই কথা বলতে চাই, নিলয় এবং অমিতের কাছে, যে আপনাদের মাধ্যমে যে এখন বাংলাদেশি প্রবাসী আসার একটা ঢল কিংবা আগ্রহ তৈরি হয়েছে, নিলয়ের কাছেও কি এরকম খবর আসে কিনা যে বাংলাদেশিরা খেলতে চায় বাংলাদেশের হয়ে? এরকম তো মাঝামাঝি অনেক আসে যে খেলতে চাই, কিন্তু বাস্তবতার দিক থেকে খেলার মতো প্লেয়ার সংখ্যা কিন্তু অনেক কম। আচ্ছা, আমরা যেভাবে মানে নর্মাল সাধারণ সাপোর্টার যেভাবে ভাবে যে না বাইরে খেলতেছে, এটা অনেক অনেক ভালো, অনেক ভালো প্লেয়ার, বাট কোন ডিভিশনে খেলতেছে ভাইয়া? আমাদের যে প্রিমিয়ার লিগ, আপনি কিন্তু প্রিমিয়ার লিগে করতে পারবেন না, একবারে ফেলে দিতে পারবেন না, তা না, অবশ্যই না। এখন আপনি বাইরের 4th ডিভিশন, 5th ডিভিশন বা একাডেমি টিমে বা স্কুল টিমে, এগুলোর সাথে যদি আপনি এখানে কম্পেয়ার করেন, এই জিনিসটা কিন্তু আলাদা। কারণ আমি জানি, আমি ওই লিগ সম্পর্কে আমার একটা আইডিয়া আছে, আপনি একটু বিস্তারিত খোঁজ দেন, হ্যাঁ ঠিক আছে, ওখান থেকে ট্যালেন্ট উঠে আসে, এরকম না যে ছোটো লিগ থেকে ট্যালেন্ট উঠে আসবে না, কিন্তু আপনি যদি প্লেয়ার অ্যানালিসিস করেন যে বাংলাদেশিয়া,
আরেকটা জিনিস চিন্তা করে দেখবেন যে কোনো প্লেয়ার যদি ওই দেশের হয়ে রিপ্রেজেন্ট করার ধরেন একজন সুযোগ পোল্যান্ডের আছে, ও যে পোল্যান্ডের হয়ে সুযোগ পায়, সে বাংলাদেশেও কখনোই না। কারণ আমি সামির সময়ের সাথে মোটামুটি অনেক কমিউনিকেশন হয়েছে এই ব্যাপারে। ও কানাডিয়ান, হ্যাঁ কানাডিয়ান। সো ওর প্রথমে যে টার্গেট ছিল প্রায় 6 বছর আগে যখন কথা বলি, ওর টার্গেট ছিল বলছে না মাই ফার্স্ট টার্গেট ইজ কানাডা। এরপরে দেখি তারপরে এখন যেহেতু কানাডা কিন্তু সুযোগ নেই, এই জন্য কিন্তু বাংলাদেশ থেকে মুভ করতেছে। সেম ক্ষেত্রে আমি হামজার ক্ষেত্রেও আমি মনে করি হামজা যদি ইংল্যান্ড জাতীয় দল সুযোগ থাকতো, বাংলাদেশ আসার কোনো চান্স ছিল না। এই ব্যাপারগুলো একটু মানে যে ফার্স্ট প্রায়োরিটি তাদের ওই দেশ হয়, তারপরে আসলে বাংলাদেশে আসে। এবং আপনি যেটা বলছিলেন যে জুনিয়র লেভেল কিংবা একাডেমি কিংবা ফোর্থ ডিভিশনে যারা খেলে তাদের মধ্যে প্রতিভা থাকলেও তাদেরকে সময় দিতে হবে আসলে সেই প্রতিভাটা। না অবশ্যই, এখন হুট করে আপনি একটা জাতীয় দল তো একটা মানে অনেক বড় জায়গা, হুট করে আপনি যেভাবে করেন, কারণ ওই প্রফেশনাল লেভেলে, সেমি প্রফেশনাল, অ্যামেচার লেভেলে তিনটার কিন্তু ক্যাটাগরি আলাদা, স্পেশাল লেভেলটাও আলাদা। সো একটা প্লেয়ারকে যখন আমি একবার অ্যামেচার থেকে প্রফেশনাল নিয়ে আসবো, তখন কিন্তু প্লেয়ারের জন্য অ্যাডাপ্ট করার জন্য একটু টাফ। অমিত, আপনি তো মানে প্লেয়ারদের সাথে কাজ করেন, আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজ করাটা যেমন জরুরি, ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট হবে কিংবা কি পোস্ট হবে না। বাংলাদেশের অনেক প্লেয়ারদের কিছু কিছু পোস্ট নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয়, কোন সময় তাদের কোন পোস্টটা দিচ্ছে দেয় না। মানে আমি বলছি যে এটা হ্যান্ডেল করার জন্য আসলে উপায়টা কি, কিংবা আপনার কখনো এরকম অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে কিনা প্লেয়ারদের নিয়ে? জি, ডেফিনেটলি অভিজ্ঞতা তো আছে। সো দ্যাটস ওয়্যার আসলে যেটা আমি প্রিভিয়াসলি আপনার সাথে ডিসকাস করেছিলাম যে এজেন্সি আর ম্যানেজারের রিকোয়ারমেন্ট অনেক আছে। ইভেন দো আমরা যারা ম্যানেজার বা এজেন্সি কাজ করি, প্লেয়ারদের অ্যাপ্রুভাল ছাড়া আসলে আমরা পোস্ট দেওয়া হয় না। সো এই জিনিসটা যদি আর একটু স্ট্রিমলাইন করা যায়, যে বেশি দূরে যাওয়া লাগবে না, বিকজ ক্রিকেটের ক্ষেত্রে, ফুটবলের ক্ষেত্রে আমরা ইউরোপিয়ান ফুটবল দেখে থাকি, ক্রিকেটের জন্য আমরা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া দেখে থাকি। সো দোজ আর ভেরি মাচ ওয়েল ম্যানেজড, ইভেন ফর দ্য ফ্র্যাঞ্চাইজ লিগস অ্যাজ ওয়েল। আপনি যদি আইপিএলে চলে যান, খুব সুন্দর করেই কিন্তু ওদের সোশ্যাল মিডিয়া পোস্টগুলি টাইমলি ম্যানারে দিয়ে থাকে। সো আই উড সাজেস্ট আমাদের প্লেয়ার যারা প্রফেশনালি খেলে, rather than posting themselves, they should be always opting for agencies or managers যারা ওই সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করবে। টাইমলি অনেক কিছু হলে গিয়ে টাইমলি পোস্ট অনেক সময় মানে আপনার কনসিডার করতে হবে। ফর এক্সাম্পল, আমি আমার যেসব প্লেয়ার আমার আন্ডারে আমি ম্যানেজ করি, ওদেরকে বলবো যে যেই দিন গেম ডে, ওই দিন আসলে ইটস নট ইয়োর রেসপন্সিবিলিটি টু পোস্ট, রাইট? আবার অনেক কিছু কনসিডার করেই আপনার হয়তো বা একটা প্লেয়ার ওনাকে নামানো হয়নি। সো আমি যদি এখন বলি যে না, হি অর শি ডিড এ ওয়ান্ডারফুল জব অন দ্য পিচ, তাহলে তো জিনিসটা আসলে রং হয়ে যাচ্ছে। স্কেডিউল পোস্ট করা, বাট এটা পোস্ট হয়ে গেল, রাইট? সো দোজ আর দ্য থিংস আসলে প্লেয়ার্স আর এজেন্সিজ আর ম্যানেজার্স নিড টু ফিগার ইট আউট, অ্যান্ড সামনে আরও এইসব জিনিসগুলি স্ট্রিমলাইন্ড হবে ডেফিনেটলি। আমরাও আশা করি আরো সহজ হবে সামনের দিনগুলো, প্লেয়াররা বুঝতে পারবে। আমরা আলোচনা করবো আপনাদের দুজনের সঙ্গে আরো অনেক বিষয়। একটা ছোট্ট বিরতি থেকে ফিরে আসার পর ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমাদের সঙ্গেই থাকবেন। আমরা কথা বলছিলাম বাংলাদেশের ক্রীড়া বাণিজ্য নিয়ে। আমাদের সঙ্গে আছেন দুজন অতিথি, আছেন অমিত হাসান, স্পোর্টস মার্কেটিয়ার, এবং আছেন নিলয় বিশ্বাস, প্লেয়ার্স এজেন্ট, বেঙ্গল সকার এজেন্সির কর্ণধার। আমরা বিরতির আগে ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের নিয়ে কথা বলছিলাম। একটু ওভারঅল স্পোর্টস মার্কেটের অবস্থাটাকে আপনার কি মনে হয় যে বাংলাদেশে স্পোর্টস মার্কেটে আসলে বিনিয়োগের পরিমাণ কি বাড়ছে? কোম্পানিগুলোকে আগ্রহী হচ্ছে স্পন্সরশিপের জন্য ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিকভাবে ওই খেলার প্রতি? এটা একটু জানতে চাই যে আসলে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে কিনা। বিদেশে মানে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসলে স্পন্সর করছে না বলে আমার মনে হয়। মানে আপনার ধারণাটা কি জানতে চাই, অমিতের কাছ থেকে প্রথম শুনতে চাই। জি, অবভিয়াসলি when it comes to football, হামজার ইনক্লুশন, a lot of things change. আপনি দেখতে পাচ্ছেন যে ইভেন মেন্স ন্যাশনাল টিমে ইউসিবি সামনে গিয়ে স্পন্সর, দৌড় এসেছে কিট পার্টনার হিসেবে। অ্যান্ড আমি ফুটবল ফেডারেশন মিডিয়া ম্যানেজমেন্ট কমিটিতেও আছি। সো উই সি a lot of companies now interested, multinational company থেকে শুরু করে লোকাল কোম্পানি। সো ডেফিনেটলি ইন্টারেস্ট তো আরও আছে। হামজার ইনক্লুশন হেল্প, বাট আমি যদি আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে জানাই যে ফুটবল আনলাইক ক্রিকেট আরও কমার্শিয়ালি আরও বেটার করা যায়, বিকজ ক্লাবস আছে, জার্সিজ আছে, ট্রেনিং কিটস আছে, লট অফ থিংস ক্যান বি ডান। সো আমার মনে হয় যে গোয়িং ফরওয়ার্ড আরও কোম্পানিজ উড বি ইন্টারেস্টেড ইন মানে ক্লাবগুলির সাথে এবং ফুটবল ফেডারেশনে, এবং অবভিয়াসলি অ্যাথলিটস মানে ফুটবল প্লেয়ারদের সাথে ওরা এন্ডোর্সমেন্টের
উদ্যোগ নিবে। ওভারঅল স্পোর্টস মার্কেট দেখে আপনার কি মনে হয়, মানে আমি যদি ওভারঅল বাংলাদেশের স্পোর্টসে কি আসলে ইনভেস্টমেন্ট কিংবা কোম্পানিগুলো কি আগ্রহী হচ্ছে? এবং বাংলাদেশ আরেকটা জাস্ট আমার প্রশ্ন, যে সাকিব তামিম চলে যাওয়ার পর, ক্রিকেট ক্যারিয়ার শেষ করার পর এখন বাংলাদেশে আইকনিক প্লেয়ার কি আসলে ওইভাবে কোনো খেলায় আছে? হামজা আসার পরে হয়তো বা একটা তৈরি হচ্ছে, কিন্তু তার আগে পাশে আসলে আনফর্চুনেটলি আপনি যদি সাকিব তামিমের স্ট্যাচারে দেখেন বা ইন টার্মস অফ এ সেলিব্রিটি ওয়াইজ যদি অ্যাথলিট ধরেন, এখন ক্লোজ উইল বিকাম হামজা, এছাড়া আসলে ওভাবে নেই। বাট দেয়ার আর প্লেয়ার্স, দেয়ার আর এক্সাইটিং ট্যালেন্টস। ওরা যদি অন দ্য পিচ, ফার্স্ট তো আসলে অন দ্য পিচ ভালো করতে হবে। অন দ্য পিচ ভালো করলে আসলে দেন কামস দি সোশ্যাল মিডিয়া বা দ্য সেলিব্রিটি পার্ট বা এক্সটার্নাল পার্ট অফ ইট। সো আই হোপ গোয়িং ফরওয়ার্ড আমাদের যতগুলি স্পোর্টসই আছে, আমাদের স্পোর্টসম্যানরা পারফর্ম করবে, তাইলেই আমাদের মতো স্পোর্টস মার্কেটিং যারা কাজ করি ওরাও আসলে এটা নিয়ে অ্যাডভান্টেজ নিতে পারবে। নিলয়ের অভিজ্ঞতাটা জানতে চাই, কিংবা ধারণা যে পুরো স্পোর্টস মার্কেটিংটা আসলে বাংলাদেশে কেমন? আমি বলছি যে স্পন্সরশিপ ইন টার্মস অফ ইন্ডিভিজুয়াল অ্যান্ড স্পোর্টস। স্পোর্টসে বাংলাদেশে একটা কী হয়েছে, বাংলাদেশের মানুষের কিন্তু স্পোর্টসে অনেক পরিমাণ আগ্রহ। সেটা আমরা যে কোনো মানে ইন্টারন্যাশনাল ইভেন্টের সময় আমরা দেখতে পাই। বা আমি যদি ফুটবল নিয়ে বেশি কাজ করি, ফুটবলের কথা বলি, ধরেন যখন বঙ্গবন্ধু গোল্ড কাপ হইতো, যেই বাংলাদেশ একটা ম্যাচ উইন করছে, সেকেন্ড ম্যাচে কিন্তু আপনার টিকিট সব শেষ, সোল্ড আউট। সোল্ড আউট। সো আমাদের কিন্তু একটা ফ্যানের ক্রেজ আছে, মার্কেট আছে, সব আছে, কিন্তু ব্যাপার হয়েছে বাংলাদেশের প্রফেশনাল স্ট্রাকচারটা ফুটবলের দিক থেকে এইটা কিন্তু একটা খুবই দুর্বল, কারণ ডোনেশনের উপর চলতেছে। এখান থেকে কিন্তু ক্লাব যারা রান করতেছে এদের কিন্তু বেনিফিট কোনো নেই না, তাদের একটা চেয়ার আছে জাস্ট এইটুকু, কিন্তু ক্লাব থেকে ক্লাবের ইনকাম সোর্স এরকম কোনো স্ট্রাকচার ইয়া নাই। আমি রিসেন্টলি যেটা কম্বোডিয়াতে দেখছি, কম্বোডিয়া ওরা একটা পুরো একটাকে প্রফেশনাল একটা মানে লিক করে ফেলছে। এটা একটা কোম্পানি টাইপের করছে এটা। ওরা প্লাস একটা লা লিগার যে এক্সিও ছিল একজন জাপানিজ ব্যক্তি, ওনাকে নিয়ে আসছে। সো উনি পুরো লিগটা একটা সাজাইয়া করছে। সো এখন কি হয়েছে, ডোনেশন বেস থেকে এরা একটা প্রফেশনাল জায়গায় থাকছে, ক্লাব নিজে আর্ন করতেছে, ওই আর্ন করার টাকা দিয়েই এরা আবার কি করতেছে, ক্লাবটা রান করতেছে। সো আর যদি ওভারঅল আমি বাংলাদেশে দেখি যে বাংলাদেশের মার্কেটের এখন যে অবস্থা, মানে এই 5ই আগস্টের পরে একটু স্পোর্টসের দিক থেকে একটু ডাউন। আচ্ছা, মানে এটা কি বাংলাদেশের প্রফেশনাল স্ট্রাকচারে আসার সুযোগ আছে কিনা, মানে দেখেন কিনা আপনি? এটা তো অবশ্যই বাংলাদেশে এরকম, বাংলাদেশে আপনার কোম্পানি নাই, বাংলাদেশে অনেক ভালো ভালো ইয়া আছে এবং এদের ইউজ করার মতো জায়গা আছে, যে ক্রিকেটার বলেন, ফুটবলার বলেন, এদের সবাই এদের চেনে জানে, এদের প্রতি আগ্রহ আছে। সো কোম্পানি তো ইউজ করতে পারে নর্মালি এদেরকে। এমনিতে আমার আরেকটা জিনিস আপনার কাছে জানার, যে প্লেয়ার্স এজেন্ট হতে গেলে, ফিফার অফিসিয়াল এজেন্ট হতে গেলে একটা ফিফার গাইডলাইন পূরণ করতে হয়। আপনি কি সেটা পূরণ করেছেন কিনা, কিংবা সেটা পূরণ করতে গেলে আসলে কি কি ধাপ অতিক্রম করতে হয়? এটা আমি প্রথম বাংলাদেশ হিসেবে 2023 সালে ফার্স্ট মানে প্রথম যেটা করে এক্সাম হয়, ওটা এক্সাম পার্টিসিপেট করি এইটা। আর তখনও আমি মানে পাস কর, তারপর একটা ফি দিতে হয় আর কি। আমি প্রসেসটা একটু বলে দিই। ফার্স্ট হলো আপনার ফিফার অফিসিয়াল যে এজেন্ট পোর্টাল আছে, ওখানে যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার ব্যক্তি সব তথ্য দিয়ে। তারপরে আপনাকে একটা পরীক্ষার ডেট ফিফা আগাম দিয়ে দেয়। সো আপনার এর আগে ছিল আপনার মানে ফুটবল ফেডারেশন, যে ফুটবল ফেডারেশন আপনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন দিতে পারেন, ইন্ডিয়া যে দিতে পারেন, নেপাল যে দিতে পারবেন, এটা কোনো নাই যে আপনি কোন দেশে দিবেন। তারপর আপনার পরীক্ষার ফি একটা দিতে হবে ওই ফেডারেশনকে। এরপর আপনার পরীক্ষা দিবেন, পাস করবেন, তারপরে আপনার একটা মেয়াদ ভিত্তিক লাইসেন্স দিবে। হ্যাঁ, একটা ফি পেমেন্ট করলে 1 বছর জন্য আপনি লাইসেন্স পাবেন। আবার প্রতি বছর রিনিউ করতে হয়, প্লাস আপনার ওদের কিছু ক্রেডিট কোর্স আছে, ক্রেডিট কোর্স আপনাকে পাস করতে হবে আবার। আচ্ছা, যে ফিফার যে লগুলো তো আপনার ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, সো এই আপনি কতটা জানেন কিংবা আপ টু ডেট থাকেন? এটা তো পুরোপুরি মানে ট্রান্সফার লয়ের উপর ভিত্তি করে। ওকে, আমরা একদমই শেষ দিকে অমিতের কাছ থেকে জানতে চাই যে অমিতের কি মনে হয় যে ভবিষ্যতে বাংলাদেশের প্লেয়ার এবং এই স্পোর্টস মার্কেটিং পুরো সেক্টরটা আসলে প্রফেশনালিজমের আন্ডারে আসার সম্ভাবনা কতটুকু? 100% আই এম হোপফুল। আমরা যেটা দেখছি যে ফর এক্সাম্পল আমরা এত অনেক ক্রিকেট সেন্ট্রিক ছিলাম, সো আমরা রিসেন্টলি দেখছি যে ফুটবলেও দেয়ার আর রাইজ, নিউজ মিডিয়া বলেন বা মানুষের ফ্যান্ডম বলেন, সো দেয়ার ইজ ডেফিনেটলি আ রাইজ অ্যাট দ্য মোমেন্ট। সো হোপফুলি আমরা যারা স্পোর্টস মার্কেটিয়ার আছি বা এজেন্সিজ আছে, ইভেন দি প্লেয়ার্স, হোপফুলি উইল ব্যাংক অন ইট। এইটাই আমার ইচ্ছা। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, সবাই ভালো থাকবেন।